সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর পর্দায় আমাদের সাপ্তাহিক আয়োজন অজানা কথায়। আমি বারিশক আছি আপনাদের সাথে এবং আজ আমাদের স্টুডিওতে তার জীবনের নানান জানা অজানা কথা শেয়ার করতে উপস্থিত আছেন মডেল ও অভিনয় শিল্পী আয়শা নাফিসা। আমন্ত্রণ স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে আজকে স্টুডিওতে পেয়েছি। আপনার জীবনের নানান অজানা কথা শুনবো। যেমনটি আমাদের অনুষ্ঠানের নাম রয়েছে অজানা কথা। আপনার জীবনের যে কথাগুলো আসলে কখনো বলা হয়নি, আপনি বলতে চান, আমাদের দর্শকদেরকে জানাতে চান, বা আপনার এই কথাগুলো থেকে হয়তো আমাদের দর্শকরাও অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে বা নিজের ভুলগুলোকে শুধরে নিতে পারবে। তো প্রথমেই আমি জানতে চাই যে আপনার শৈশবটা কোথায় ছিল? কিভাবে বেড়ে ওঠা? আমার শৈশব কেটেছে আমার গ্রামের বাড়ি নরসিংদীতে। আম আসলে শৈশব সবারই সুন্দর হয়। তার মাঝেও অনেক দুঃখ, কষ্ট অনেক কিছু থাকে। স্পেশালি যারা মা-বাবা ছাড়া বড় হয়, তারা জানে যে তাদের এই শৈশবটা কেমন কাটে। নরমালি এখনকার জেনারেশনে তো ডিভোর্স বা সেপারেশন খুব ইজি হয়ে গিয়েছে। তো আমাদের মায়েরা বা আমাদের মা চাচিরা আমরা দেখেছি অনেক কষ্ট সহ্য করে হলেও একটা সংসার করে টিকিয়ে রাখতে যেতে চাইতো। চাইতো। তো সেরকম আমিও আমার মাকে দেখতাম অনেক স্যাক্রিফাইস করতো। আম আমার মা যেরকম পরিবেশে বড় হয়েছে সেই জায়গা থেকে আমার দাদুর বাড়ির পরিবেশটা একটু ডিফারেন্ট ছিল। তারা একটু অন্যরকম মন মানসিকতার ছিল। আমার আম্মুদের মন মানসিকতা একটু অন্যরকম ছিল। তারপরেও আমার আম্মু চেষ্টা করেছে মানিয়ে নিতে। নেওয়ার। কিন্তু একটা পর্যায়ে হয়েছে কি যে যখন আমি আস্তে, আস্তে বড় হতে শুরু করলাম, আমার তখন মনে হতো যে আমার আম্মু কেন এত কষ্ট সহ্য করে থেকে যাচ্ছে? আমার আম্মুর তো উচিত মানে আম্মু তুমি সেপারেশন নিয়ে নাও। তো আমার মনে আছে তখন আমি হয়তো ক্লাস 7 কি 8 এ পড়ি। অলমোস্ট তো আমি বুঝার মতো এজ হয়ে গিয়েছে। তো তখন আমি আমার আম্মুর সঙ্গে ফ্রিলি বসলাম। আ আপনি বলছিলেন যে আপনার মা সংসারটা টিকিয়ে রাখতে চাইতো। তো আপনি কেন চাইতেন যে এই সংসারটা আর না করুক আপনার মা? আমার কাছে মনে হয় কি যে রেগুলার একটা সম্পর্কে থেকে ঝগড়াঝাটি, তারপর মারামারি, বিভিন্ন রকম একটা খারাপ সিচুয়েশন তৈরি করে বাচ্চাদের সামনে তাদের মন মানসিকতা নষ্ট করার থেকে সম্মানের সহিত আলাদা হয়ে যাওয়া অনেক বেটার। মানে মানে আমি সেই বয়সেই আপনি এটা ফিল করতে হ্যাঁ, পেরেছেন। তার আমি মানে কারণ ঘরের ভিতর অনেক কি পরিমাণ অশান্তি ছিল? হ্যাঁ, খুবই পার্সোনাল কোয়েশ্চেন হুম। তারপরও যে শারীরিক নির্যাতনের পর্যায়ে কি ছিল? হ্যাঁ, এরকমটা হতো। কারণ আমার বাবা যখন রেগে যেত, তখন তার মাঝে কোনো কন্ট্রোল থাকতো না। আর তখন আমার মায়ের গায়ে হাত তুলতো এবং আপনাদের কেউ কি আমাদের শারীরিকভাবে সামনেও নির্যাতন করত? না আমাদের উপর করতো না কখনোই না। শুধুমাত্র তার শুধুমাত্র স্ত্রীর উপর? হ্যাঁ, মায়ের সামনে। আপনার মা পেশায় হাউসওয়াইফ ছিলেন হ্যাঁ, মনে হয়। আমার আম্মু হাউসওয়াইফ ছিলেন। তারপরেও যখন আমার বাবা-মা সেপারেশন হয়ে যায়, তখন তিনি তার মতন করে ক্যারিয়ার শুরু করেন। তো আ আমি যখন ক্লাস 8 এ পড়ি শুরুর দিকে, তখন আমার রিয়ালাইজেশন হলো যে আমার আম্মুর আসলে এভাবে থাকাটা উচিত না। হুম। তখন যেহেতু আমরা মা-মেয়ে খুব একটা এজ ডিফারেন্স আমাদের মাঝে ছিল না। আমরা বন্ধুর মতন ছিলাম। তখন আমি আমার আম্মুকে বললাম, "আম্মু তুমি নানু বাড়ি চলে যাও। তোমার এখানে থাকার দরকার নেই।" তখন বলল, "আমি যদি চলে যাই তখন তোমাদের কি হবে?" আমি বললাম যে, "আমার দাদু, আমার ফুপি ওরা তো আমাদেরকে অনেক ভালোবাসে। আমার ফুপি আমাদের জন্য বিয়ে করেনি। তো আমার দাদু ফুপি আমাদেরকে অনেক ভালোবাসতো।" মানে আপনারা একসাথেই যৌথ হ্যাঁ, পরিবারে ছিলেন? জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। কিন্তু আমি অনেকবার আমার ফুপি বা আমার দাদুকে এটা বুঝাতে চেয়েছি যে, "তোমরা তো আমাদেরকে অনেক ভালোবাসো। মানে পারে না যে তাদের কলিজাটা আমাদের জন্য ছিঁড়ে দেয়।" তো তারা এটা কখনো ভাবে নাই যে, এই বাচ্চাগুলোকে তো আমরা এত ভালোবাসি। এদের ভালো থাকার জন্য এদের মায়ের সঙ্গে একটু ভালো ব্যবহারটা আমাদের করা প্রয়োজন ছিল। আর আপনারা কয় ভাই-বোন ছিলেন? আমরা ২ বোন ১ ভাই। ২ বোন ১ ভাই। হ্যাঁ। যেই সময়ের কথাটা বলছেন তখন আপনার ভাই-বোন হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি আমার ভাইটা অনেক ছোট তো ও তখন কেজিতে পড়ে। তাহলে তার কিছুই বোঝা কথা আম না তেমন। না সে ওরকম বুঝতো না। অনেক ছোট ছিল। তো আমার মনে আছে যে আমার মা, আমার বাবার যখন আ ফাইনালি সেপারেশন টা হয়ে যায়, আমার আম্মু যখন নানু বাড়িতে চলে যায়, তখন একদিন আমার চাচী এসে আমাকে বলতেছে, "তোর ছোট ভাই তো দেখলাম সিগারেট খাচ্ছে।" মানে কেজিতে পড়ে একটা বাচ্চা। তো আমি অবাক হলাম। মানে ও ছোট বাচ্চা ও কি করে সিগারেট খায়? তো আমি ওকে ডেকে আনলাম। "ভাইয়া তুমি এটা কেন করলা?" তো ও বলল কি ওই যে আমাদের পাড়ার পাশে আরেকটা পাড়া ছিল। ওইটা একদম মানে ওখানে একটু
অন্য ক্লাসের মানুষজন থাকতো, মানে আমি কাউকে ছোট করছি না, মানে ওখানে একটু রিক্সাওয়ালা ওই টাইপের এরিয়ার লোকজন ছিল। যারা তো ওই একটু ধরনের সিগারেটে হ্যাঁ ওই ইউজড ওই টু। ওগুলোতে ইউজ টু। তো সেখানে নাকি একটা ছেলেকে দেখলো সে সিগারেট খাচ্ছে। তো ও তো ছোট মানুষ, ও কি হয়েছে বুঝতে এটা বললো, তুমি পারেনি। এটা খাচ্ছ কেন? এটা খাওয়া তো ঠিক না, আমার মা বলেছে এটা খাওয়া খুব খারাপ। তখন বললো না আমার মা বাবা তো আমাকে ফেলে চলে গেছে, তাই আমি এটা খাই, এটা খেলে আমার কষ্ট চলে যায়। তখন ও যে ফেলে দিল সিগারেটটা, তো সেখান থেকে ওটা ও তুলে নিয়ে খাচ্ছে। তো আমার চাচি দেখে ওকে ওটা ফেলে দিয়ে বললো তুই এটা খাচ্ছিস কেন? তো বললো কি যে চাচি আমাকে তো ও বললো এটা খেলে নাকি কষ্ট চলে যায়। তো বলি তোর কিসের কষ্ট? বলি আমার তো আব্বু আম্মা আমার কাছে নেই, তাই আমার কষ্ট মানে হচ্ছে। ওই ছোট বয়সেই সেই ওই কষ্টটা ছোট ফিল বয়সে করেছে। আমার ছোট ভাইটা এই জিনিসটা ফিল করেছে। তো আমার এটা খুব কষ্ট লাগতো, বাট আমার কাছে মনে হতো যে আমার আম্মুর ভালো থাকাটা উচিত। আমাদের ভালো থাকার থেকে আমার মায়ের বা আমার বাবার ওদের ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। এই যে এত ছোট বয়সে আপনার মা আপনাদেরকে ছেড়ে তার মায়ের বাড়িতে চলে গেল, আসলে মূল কারণটা কি ছিল? ওই যে ফ্যামিলি প্রবলেম, আমার বাবা মায়ের ঝামেলা। শুধুমাত্র যে বাবা মায়ের ঝামেলা তাও না, আমি বলবো সেখানে আমার দাদু ফুপুরও কিছুটা দোষ ছিল। তারাও আমার আম্মুর সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছে। যদিও হয়তো এই এপিসোডগুলো আমার দাদু বা ফুপি দেখবে। আমি বলতে চাই ওদেরকে আমি অনেক ভালোবাসি। আমার দাদু ফুপি, আমার ফুপি আমার মায়ের মতন। আমি আমার মায়ের জায়গায় আমার ফুপিকে দিচ্ছি। কিন্তু তারা এটা কখনো ভাবে নাই যে ওর মায়ের সঙ্গে আমরা যেটা করেছি সেটার জন্য তো ও সাফার করবে বা ওর ভাই বোনগুলো সাফার করবে। ওদের ভালোর জন্য ওর মায়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করাটা জরুরি আপনার ছিল। বাবা মার বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছিল নাকি প্রেমের বিয়ে ছিল? পারিবারিকভাবে পারিবারিকভাবে হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর বনিবনা হয়নি হয়নি। শ্বশুর বাড়ির হুম। সাথে। তো তারপরের ঘটনা যদি আমি একটু জানতে চাই যে আপনার মা যখন চলে গেলেন, তখন মায়ের মন কাঁদতো না বাচ্চাদের জন্য? প্রচুর কাঁদতো। আমার মা এসে দেখে যেত। আপনার এরকম বাবা আমাদের কখনো চলতো। চেষ্টা করেছে ফিরিয়ে আনার জন্য? না, কখনোই চেষ্টা করেনি। কারণ আমার বাবার মাথার মধ্যে তখন আসলে হয় না যে একে তো সে রেগেছিল। তার মধ্যে আশেপাশের মানুষজন আরো বেশি বিষ ঢুকিয়ে দেয়। তখন এই সম্পর্কটা আসলে আল্টিমেটলি আর কখনোই ঠিক হয়নি। এখন আর ঠিক হওয়ার পজিশনেও নেই। তো আপনার তো বাবার সাথেও সম্পর্ক ভালো ছিল না হুম। এবং মাও চলে গেল। হুম। তো সেই সময় একটা উঠতি বয়সী মেয়ে কেমন ফিল হতো, বা লেখাপড়ায় কোনো ক্ষতি হয়েছিল কিনা ওই সময়? অবশ্যই অনেক ইফেক্ট পড়তো, অনেক, অনেক। বলতে গেলে আমাদের স্কুলে যখন যেতাম, কখনো মা-বাবা যেত না। কখনোই না। আমার দাদি যেত সবসময়। তো সবাই বলতো, "আচ্ছা তুমি কি এতিম? তোমার কি মা-বাবা নেই?" তো এই প্রশ্নটা আমাকে অনেক কষ্ট দিত যে, আমার তো মা-বাবা আছে, থেকেও কেন নেই? কেন একটা গার্ডিয়ান সমাবেশে আমার আম্মু আসবে না? কেন আমার বাবা আসবে না? সবাই তো মা-বাবার হাত ধরে ঘুরতে যায়, পয়লা বৈশাখে মেলায় যায়। আমার সেই ভাগ্য কখনো হয়নি। আম মা চেষ্টা করেছে অনেক সময় দেওয়ার, অনেক কিছু, কিন্তু বাবা সেটা পারেনি। তো আমার কাছে মনে হয়েছে কি যে সেপারেশন হয়ে যাক, মা-বাবা সেপারেশন হয়ে যাক, বাট সম্পর্কটা না খুব নরমাল থাকা দরকার। বাবার সঙ্গেও ভালো সম্পর্ক, মায়ের সঙ্গেও ভালো সম্পর্ক, মায়ের কাছেও থাকছে, বাবার কাছেও থাকছে, বাবাও দায়িত্ব নিচ্ছে, মাও দায়িত্ব নিচ্ছে। যখন এই বিষয়টা হয় না, তখন সম্পর্কটা সুন্দর থাকে। বাট একজন যখন দায়িত্ব ছেড়ে দেয়, তখন একটা বাচ্চার জন্য এই জিনিসটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আপনার কত বয়স ছিল তখন আনুমানিক? আমি তখন পড়ি 8 এ। সো আমার যে 2000 এ জন্ম। বয়সটায় মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন প্রয়োজন ছিল ছিল। আপনার, সেই সময়টাতেই আপনি মা ছাড়া বড় হয়েছেন, মা থাকতেও ছিল না। তো পরবর্তীতে আপনার বেড়ে ওঠা কি আপনার দাদু বাড়িতেই? হ্যাঁ, আমি তখন ওখান থেকে ইন্টারটা কমপ্লিট করি। কমপ্লিটের পরে দেন আমি ঢাকায় চলে আসি। আয়শা নাফিসা, আপনি বলছিলেন যেই বয়সটায় আপনার মাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন আপনি মাকে পাননি। তো মা ছাড়া এই যে বেড়ে ওঠা এবং যখন আপনি কলেজে গেলেন, আপনি বলছিলেন যে সেই ভালোবাসাটা আপনি হয়তো বাইরের কোনো মানুষের কাছ থেকে এক্সপেক্ট করছিলেন। তো সেই জিনিসটা কেমন? আপনার ভালোবাসার প্রথম ফুল ফুটলো কি কলেজ লাইফে? হ্যাঁ, তখনও আমি আসলে মানে এই ভালোবাসা বা এই জিনিসগুলো এভাবে বুঝতাম না। তার মধ্যে ২ টো ছেলে বন্ধু ছিল। মানে আমাদের ক্লাসমেট আর বাকি সব মেয়ে। তো আমি বললাম, "এই কে? একে তো অ্যাকসেপ্ট করা যাবে না।" তো আমার বান্ধবী বলল, "অ্যাকসেপ্ট কর, ওই যে আমার বার্থডেতে যে ভাইয়াটা আসছিল উনি।" তো দেন আমি অ্যাকসেপ্ট করলাম।
তো সে আমার বান্ধবীকে পছন্দ করতো, কিন্তু আমার বান্ধবী আরেকজনকে পছন্দ করতো, সেই জন্য তার সঙ্গে তার সম্পর্ক হয়নি। তো আমার সঙ্গে কথা বলতো, আপু দেখো তো ও আমাকে পছন্দ করছে না, এই করছে না, সে করছে না। তো আমি তাকে বলতাম যে আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে, এটা সেটা। তো আমি ভেবেছি কি তাকে আমার ভাইয়া বানাবো, যেহেতু আমার কোনো বড় ভাই নেই, আমার বড় কোনো বোন নেই। তো সে আমাকে বোনের মতন এরকম ভাইয়া ভাইয়া বলে ডাকছে, আমি তাকে ভাইয়া বানাবো, ওরকম একটা আমার প্ল্যান আছে। যে হঠাৎ কি হলো, উনি আমাকে প্রপোজ করে বসলো। তো আমি বললাম মানে যে না, আমি প্রেমের প্রস্তাব হ্যাঁ, দিল। তো আমি বললাম এটা আপনি কি করে বলেন, আপনি আমার বান্ধবীকে পছন্দ করেন, সেখানে আমি আপনাকে ভাইয়া বলে ডাকি, এটা তো কখনোই সম্ভব না। তো উনি না কিছু ইমোশনালি যেটা হয় যে হাত কাটা, তারপরে বিষ নিয়ে পিকচার দেওয়া, এরকম করছিল। তো এটা দেখে আমি কিছুটা ভয়েই বললাম ঠিক আছে আমি আপনার সঙ্গে প্রেম করবো। শুনছিলাম আপনার প্রেমের গল্প, কলেজ লাইফের প্রথম প্রেম, কেমন ছিল প্রেমটি? তখন আসলে প্রেম সম্পর্কে তো অত কিছু বুঝতাম না। আমি ভাবতাম যে একটু কথা বলাই মানে প্রেম। আমাদের শুধু ফোনেই কথা হতো। হাই হ্যালো, কি করছো? খেয়েছো দেখা কিনা? হয়নি? না, তখন অব্দি কখনো দেখাও হয়নি। তখন হুম, জাস্ট ফোনে আমি তার সামনাসামনি তাকে দেখিওনি, তার পিকচারও দেখিনি। জাস্ট তার ভয়েস শুনে তার সঙ্গে কথা বলতাম। আচ্ছা। সে আমাকে কেয়ার করতো। আমার মনে হতো যে আমার মা-বাবার মতো সে আমাকে কেয়ার করছে, যে তুমি খেয়েছো? তুমি টাইমলি ঘুমাবা। কারণ তখন তো আমাদের এত মানে প্রেশার ছিল। আমার লাইফটা তখন খুব রুটিন ওয়াইজ চলতো। মানে আপনার বাবা-মার কাছ থেকে যে টেক কেয়ারটা আপনি পাননি, সেই টেক কেয়ারটা আপনি আপনার প্রেমিকের কাছ থেকে পাচ্ছিলেন এবং হ্যাঁ। সেটা আপনার জন্য অনেক আনন্দদায়ক হ্যাঁ, ছিল। এটা খুব আনন্দদায়ক ছিল। সে আমাকে অ্যাজ লাইক গার্ডিয়ান এর মতো টেক কেয়ার করত। কত লাইক বয়সের ডিফারেন্স ছিল আপনাদের? আমাদের প্রায় ৬-৭ বছরের। ৬-৭ বছর ডিফারেন্স ছিল। তো তখন সে এরকম আমাকে বলতো তুমি টাইমলি খেয়েছো তো, কলেজ থেকে এসে মেসেজ দিও, রাত্রে টাইমলি ঘুমিয়ে পড়ো। এই যে এই বিষয়গুলো আমাদের মাঝে ওরকম প্রেমজনিত কোনো কথা হতো না। এইটুকু টাইমের মধ্যে। তার মধ্যে যখন পড়তে বসতাম, পড়ার বইয়ের নিচে ফোনটা থাকতো, তখন একটু জাস্ট ০.৫ ঘন্টা আমাদের একটু কথা হতো, টেক্সট হতো ওরকম। ফোনে কিংবা ২-১ মিনিট হুম, আ হুম, হুম। কথা হতো। অনেক সময় হতো কি যে কথা বলতে পারছি না, আমি ফোনটা লুকিয়ে মানে আমাদের কলেজে নিয়ে যেতাম ব্যাগের ভিতরে। তো আসার সময় আ গাড়ি দিয়ে না আসি, হেঁটে, হেঁটে আসতাম যাতে করে কথা বলতে পারি। তো এই এরকম। যে আপনার এখন যে সুখের সময়টা চলছে, একটা সময় তো অনেক বেশি দুঃখ ছিল হুম। যখন আপনার বাবা-মার সেপারেশন হয়ে গেল এবং আপনি একাকিত্বে ভুগছিলেন। তো এই যে প্রেমটা কি শেষ পর্যন্ত আসলে আনন্দ দিল নাকি শেষ পর্যন্ত আবার সেই কষ্টেরই ভাগীদার হতে হলো? সেটাই, কষ্টেরই ভাগীদার হতে হয়েছিল। কারণ সে তো মানে ওই সময়টা তো তার কাছে আমি ছিলাম টাইম পাস করার বিষয়। আ আচ্ছা। তো তখন আমার মনে আছে আমি ফার্স্ট যখন তার সঙ্গে দেখা করি, তো দেখা করার পরে আ এই বিষয়টা কি আমার কলেজের টিচাররা আবার সবাই সবার সঙ্গে এড থাকে। তো সেই ছেলেটা আমার সঙ্গে একটা ছবি তুলে সেটা Facebook এ আপলোড করে এবং আমাকে ট্যাগ করে। তখন এই জিনিসগুলোও আমি বুঝতাম না। ট্যাগ কি বা কিভাবে আমার প্রোফাইলে ঢুকলে যে ওই ট্যাগটা দেখা যাবে এরকম জি। কিছু। তো আমার কয়েকটা ম্যাম এই জিনিসটা দেখে, দেখে আবার আমার মানে আমার প্রিন্সিপালের কাছে এটা স্ক্রিনশট দিয়ে পাঠায়। তো আবার টিচার সম্পর্কে ছিল আমার মামা হয়। আমার বাড়ির পাশে বাড়ি। তো তাহলে তো সে আরো বেশি আমার প্রতি নজর দিবে বা কড়া থাকবে। এটা যখন জানতে পারে, তখন না আমার টিচাররা কেন জানি আমার সঙ্গে খুব খারাপ বিহেভ করতে শুরু হুম, করে। হুম, হুম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি দুনিয়ার সবথেকে বড় পাপ করে ফেলছি। যে আমি একটা মানুষের সঙ্গে আ আ মানে প্রেম একজন করছি মানুষকে বা ভালোবেসে আপনি ভালোবেসছি, পাপ করে পাপ করে ফেলেছেন। ফেলেছি। তখন একটা পর্যায়ে না আমি বিভিন্ন টেনশন নিতে না পারি, আমি ফিট খেয়ে পড়ে যাই। মানে আমি সেন্সলেস হয়ে অজ্ঞান পড়ে যাই, হয়ে যান। অজ্ঞান হয়ে সেটা কি যাই। স্কুলে? কলেজে, কলেজ লাইফ কলেজে, মানে কলেজ কলেজ লাইফের কথা প্রাঙ্গণেই আপনি বলছি। অজ্ঞান হ্যাঁ, হয়ে যান। আমি কলেজের মধ্যেই আচ্ছা। আমি সেদিন অজ্ঞান হয়ে যাই। তো যে টিচার গুলো খুব ভালো ছিল তারা আমাকে বলল কি যে, "তুমি একটা কাজ করো, তুমি চুপ হয়ে যাও, কোনো কিছু বলার দরকার নেই। তুমি আস্তে করে টিসি নিয়ে এখান থেকে চলে যাও। যেহেতু স্যাররা এরকম করছে।" আর এই বিষয়টা যখন আমার বাসায় জানাজানি হলো, আমার বাসায় অনেক ঝামেলা শুরু হয়ে যায়। হুম। তখন আমি কি করি যে আমার বাসা থেকে ওয়ান কাইন্ড অফ বলে যে, "তুমি চলে যাও" বা কিছু একটা, খুব রাগারাগি হয় একটা পর্যায়ে। মানে আপনি আর সেখানে আমার আপনার বাবার সম্পর্কটাও টেকে বাসায় নেই। যেখানে হ্যাঁ, থাকতেন ওখান থেকে এখানে। বলা হয় যে তুমি ঘর ছেড়ে চলে চলে যাও। যাও। রাগারাগির সময় অনেক মানুষ অনেক কিছুই হুম। বলে। তখন কি হয় যে আমি আমার বান্ধবীর বাসায় চলে যাই যে আমি তোর কাছে থাকবো। মানে জেদ তখন করে আমার আপনি ঘর ছেড়ে চলে হ্যাঁ, যান। চলে সেটা যাই। কত বছর বয়সে আপনার? তখন তো ১৭ বছর বয়স। ১৭ বছর বয়সে হ্যাঁ, আপনি ১ম ঘর ছেড়ে ঘর বের ছেড়ে হয়ে চলে আসেন। বের হয়ে যাই। আমার বান্ধবীর বাসায় চলে যাই হুম, যে হুম, হুম। আমি, তো সেই সময় আঙ্কেলই আমাকে বলে, "তুই সেখানে থাক।" তো আমি তখন সেখানে ছিলাম। আমার বান্ধবীর সঙ্গে স্টাডি করছিলাম। তখন টিচাররা আরো বেশি বলা শুরু করে, বিকজ আমার ওই বান্ধবীটা খুলনা শহর থেকে এখানে আসে। তো ও খুব স্মার্ট ছিল। মানে অনেক চুল কালার-টালার করে অনেক স্মার্টলি চলতো। সে যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলতো যে উগ্র।
না, আমাদের ওগুলো। মানে গ্রাম বা মফস্বলের লোকজন দেখবেন যে একটু স্মার্ট মেয়েদেরকে পছন্দ করে না, হুম। তারা একদম বোরখা পরে চলবে ওরকম মেয়েদেরকে ভালো মনে করে। তো ও যেহেতু একটু স্মার্ট ছিল, মাথায় কাপড় দিত না, সেই কারণে ওকে সবাই উগ্র বলতো। এখন না তো আমার টিচারও বলা শুরু করে দিচ্ছে যে ও তো এই যে এক খারাপ নম্বরের, হয়ে গেছে ওর তো সাথে আর মিশে। খারাপের সঙ্গে মিশে মিশে খারাপ হয়ে গেছে, এরকম কথা বলা শুরু করে দিল। তো এখন আমার তো ওর কাছে থাকতে হবে, ওর কাছে থেকে আমি পড়াশোনা করছি। এখন যখন দেখলাম যে টিচার আমাকে আসলেই অনেক বেশি হ্যারাস করছে, তখন আমার মনে হলো যে আমি টিসি নিয়ে চলে যাই। তো আমি আমার এক টিচার আমাকে প্ল্যান দিল যে এভাবে তো টিসি দিবে না, এটা তো একটা প্রাইভেট কলেজ, আর প্রাইভেট কলেজে টাকা, তুমি পড়লেই তো টাকা পাবে, তুমি চলে গেলে তো আর টাকাটা পাবে না। তো ওরা নর্মালি আমাকে টিসি দিতে চাচ্ছিল না। তো বললো ওখানকার যে মানে একজন পলিটিক্যাল নেতা আছে, আমার নাম বলতে চাই না, আঙ্কেল, উনি সম্পর্কে আমার আঙ্কেল হয়, আমার আমার চাচার বন্ধু, আমার বাবাদের ব্যাচমেট আর কি। তো আমাকে বললো যে তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে বললে সে যদি তোমার প্রফেসরকে মানে ফোন দিয়ে বলে দেয় মানে তোমার প্রিন্সিপালকে, তাহলে দেখবে টিসি যে হয়ে যাবে। টিসি হয়ে যাবে। আমি বললাম ওকে ফাইন। আর সে যেহেতু আমার চাচার বন্ধু কলিগ বা আমার বাবাদের গ্রুপের, তো সে আমাকে অবশ্যই চিনবে। তো আমি যাওয়ার পর পরিচয় দেওয়ার পর সে সত্যিই আমাকে চেনে এবং এত ভালো বিহেভ করে যে তুমি কোনো টেনশন করো না, হয়ে যাবে। আমার সামনে আমার টিচারকে যখন ফোন দেয়, টিচার তখন বলতেছে যে হ্যাঁ ওর টিসি হয়ে যাবে, অসুবিধা নেই, কোনো ব্যাপার না, কোনো কিচ্ছু না। তো আমি খুব খুশি হয়ে যাই, ও মাই গড, আঙ্কেল বলাতে একদম টিসি হয়ে যাচ্ছে। তো হঠাৎ আমি ওখান থেকে বের হওয়ার পর আমার স্যার আমার নাম্বারে ফোন দেয়, দিয়ে বলছি যে আমি তোমার টিচার বলছি, আমি তোমাকে টিসি দিয়ে দেবো, বাট তুমি একটা কাজ করে দাও, ওনাকে বলে, উনি যেহেতু পলিটিক্যাল নেতা, তুমি ওনাকে বলে আমাদের কলেজটাকে এমপিও ভুক্ত করে দাও। মানে ও তুমি বললে সেটা করে দিতে পারবে, মানে আবার তার সঙ্গে মিট আপ করিয়ে দাও। মানে সে আমার ওয়েতে আঙ্কেলের সঙ্গে বসতে যাচ্ছে, বসে যাতে করে আমাদের কলেজটা আপনার এমপিও ভুক্ত হয়ে যায়। এটা মানে যখন এই জিনিসটা বলল, তখন আমি বুঝতে পারলাম যে এখানে সবাই, এই দুনিয়াতে সবাই সবার স্বার্থ খোঁজে। স্বার্থ ছাড়া কেউ কারো না। তো তখন আমি তো এই কথা আর আঙ্কেলকে বলতে পারবো না। তো আঙ্কেল আমার নাম্বার রেখে দেয়, বলছে তুমি কোথায় থাকো? আমি বলছি আঙ্কেল আমি তো ১ নম্বর কলোনিতে থাকি। তো বলছে তোমার যদি কোনো অসুবিধা হয়, কোনো কিছু হয় তুমি আমাকে বলবে। পরে বলল যে তুমি কালকে আমার সঙ্গে দেখা করো, আজকে তো অনেক লোকজন, আমি হুম। দেখা করতে পারবো না, পরের দিন এসে দেখা করো। তো পরের দিন যখন দেখা করলাম, তো দেখি ওইদিন কোনো মানুষ ছিল না, আমি একা ছিলাম। উনি আমাকে বলছিল, "তোমার কি লাগবে, কি অসুবিধা তুমি আমাকে বলবে। তোমার কোনো টেনশন নেই। আমি শুনেছি তোমার বিষয়টা। অসুবিধা নেই। বাবা-মা ছাড়া মানুষ বড় হয়। কোনো প্রবলেম নেই। টাকা-পয়সা কোনো বিষয় না। তুমি চাইলে টাকা-পয়সার অভাব হবে না।" তো আস্তে, আস্তে তার কথার ধরনগুলো পাল্টে গেল। মানে আমি বুঝতে পারলাম সে আসলে আমাকে আম্মু বলে ডাকছে ঠিকই, কিন্তু তার ইনটেনশন খারাপ। আমি বলল যে, "তুমি আঙ্কেলকে মাঝে, মাঝে একটু খুশি করো। আঙ্কেল তোমার সব দেখভাল করবে।" তো আমি তার এই খুশি করার মানেটা বুঝে ফেললাম। কারণ আমি তো একটা মেয়ে আল্টিমেটলি। ছোট হই, কিন্তু আমি তো বুঝতে পারি যে কোনটা আপনার ভালো ইঙ্গিত আর কোনটা খারাপ ইঙ্গিত। তখন আমি সেখান থেকে চলে আসি এবং তার নাম্বারটা আমি ব্লক করে দেই। আমার যখন ইন্টারটা কমপ্লিট হয়, তখন আমি ঢাকায় চলে আসি। যে আমি এবার থেকে একা বাঁচবো। আমি একা ঢাকা আসার সিদ্ধান্ত নেন? একদমই একা নাকি কোনো বান্ধবীর না, সঙ্গে? একদমই একা। একদমই এই একা। সাহসটা কিভাবে মানে জোগান দিলেন যে একা আপনি ঢাকা পাড়ি দিবেন সেই মফস্বলের মেয়েটি? হ্যাঁ, কারণ তো আমি ছোটবেলা থেকে ঢাকায় থেকেছি। কারণ আমার দাদির বাবার বাড়ি এখানে। তো ধরতে গেলে আমার দাদিরা ঢাকাইয়া। তো আমার এখানে ৬ মাস ঢাকায় থাকা হতো, ৬ মাস গ্রামে থাকা হতো। আমার আত্মীয়স্বজন সব পুরান ঢাকাইয়া। সো ওই কারণে আমার ঢাকা জিনিসটা নতুন কোনো কিছু না। এবং আমি তো রেগুলার আসছি যাচ্ছি ওরকম। তো আমার তখন আমার অলরেডি ওই সময়ে কিছু মানুষের সঙ্গে আমার কনট্যাক্ট হচ্ছিল, মিডিয়ার যারা আমাকে কাজ করার জন্য বলছিল। বাট আমার ইনটেনশন ছিল না যে আমি মিডিয়াতে কাজ করব। আমার ইনটেনশন এটাই ছিল যে আমি মিডিয়াতে কাজ না করে অন্য কোনো জব-টব বা কোনো একটা কিছু করব। ওরকম মানে প্ল্যানিং ছিল। মিডিয়াতে কোন ধরনের কাজের অফার আপনি পেতেন? নাটকে কাজ মডেলিং করার জন্য, নাকি মডেলিং অভিনয়ের এর জন্য? জন্য। মডেলিং, অভিনয় দুটোর অভিনয়ের জন্যই জন্য। বলত। এটা কি আপনার ছবি দেখে তারা আপনাকে পছন্দ করেছিল? হ্যাঁ, পেপারে এসছিল। আমাদের কলেজ থেকে ওরা ম্যাগাজিন আকারে বের করেছে। তো এগুলো আমি ফেসবুকে তখন আস্তে, আস্তে পোস্ট করতে শুরু করি। আমার প্রাইভেট অ্যাকাউন্টটা আমি পাবলিক করি। তখন হঠাৎ করে মানে ২-১ জন মিডিয়ার মানুষ আমার সঙ্গে এড হয়। তো মানে হয় কি যে আপনি যখন ১ জন ২ জনকে এড করবেন, অটোমেটিক্যালি অনেকের বাকিরাও সঙ্গে জেনে যাবে। তো জেনে আমি যায়। কথায়, কথায় জানতে চাচ্ছিলাম আপনার যে ভালোবাসা কথা বলছিলেন হুম, একজন ছেলের সাথে, হুম। তো তার পরিণতিটা কি হলো?
সম্পর্কটা ওখানেই শেষ হয়ে যায়, তখন আর সেটা কন্টিনিউ হয়নি, কলেজ লাইফেই শেষ হয়ে যায়, কলেজ লাইফে তার চ্যাপ্টার ক্লোজ হয়ে ক্লোজ যায়। হয়ে যায়। তার মানে আপনি বাবা মার কাছ থেকে কষ্ট পাওয়ার পর, ভালোবাসার মানুষের কাছ থেকে প্রতারিত হওয়ার পর, এমনকি স্কুল কলেজে টিচারদের কাছ থেকেও মানসিক যন্ত্রণার শিকার হন। এমনকি আপনি বলছিলেন যে আপনাদের এলাকার একজন পলিটিক্যাল লিডার, যার নাম প্রকাশে আপনি অনিচ্ছুক, তার মাধ্যমেও কিন্তু আপনি হেনস্থার শিকার হয়েছেন। তো সবকিছু মিলিয়ে আপনার মানসিক অবস্থাটা তখন কেমন ছিল যখন আপনি ঢাকায় আসলেন? প্রচন্ড খারাপ ছিল তখন, মানে আমি একদমই ভেঙে পড়েছেন, ভেঙে তখন কি আপনি পড়েছিলাম। ডিপ্রেশনে চলে গেছিলেন? হ্যাঁ, তখন আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম এবং আমার ওই সময় মনে হতো যে আমি কেন পৃথিবীতে আসলাম, আমি না আসলেই ভালো হতো। বাট এরপর আমি ভাবতাম কি যে আমার যদি কিছু হয়ে যায় আমার ভাই বোন দুটোর কি হবে, কারণ ওরা তো অনেক ছোট, আমি তো তাও বড় একটা হুম, হুম, হুম। জার্নি আমি পার করে এসেছি, বাট ওরা তো এখন অনেক ছোট। এরপর ঢাকায় আসার পর আপনার মিডিয়া শোবিজ অঙ্গনে কাজ শুরু হলো কবে থেকে, কত সাল থেকে? 2018 শেষের দিকে, মানে 19-এর শুরুর দিকে আপনি মডেলিং শুরু করেন? শুরু করলাম। আমার মনে আছে তখন আমার বার্থডে ছিল 2018 সালের 25শে ডিসেম্বর। ওই দিন আচ্ছা। থেকে আমি কাজ শুরু করি। তো আমার কাজ শুরু করার পিছনেও একটা গল্প আছে। আমি ফার্স্টে ঢাকায় আসার পরে আপনার ট্রাই করি যে জব করার জন্য। হুম, তো জব করার জন্য আমি বিভিন্ন জায়গায় এরকম অ্যাপ্লিকেশন দিই। তো আমার কাছে মনে হয় আমি জানি না সব জায়গায় হয়তো খারাপ নেই। বাট আমি যে জায়গাগুলোতে গিয়েছি, প্রথমে হেনস্থার বলে শিকার কোনো হয়েছেন। ঝামেলা নেই। জবে ১ দিন ২ দিন যাওয়ার পরে দেখি কি আসলে সব জায়গায় সেম। ওরা হয়তো ওপেনলি বলে না, কিন্তু কাজে ইনভলভ হয়ে যাওয়ার পর ওরা এমনভাবে বিহেভ করে আপনি যাতে বাধ্য হয়ে আপনি রাজি হন। আমি ওইটা ফেস করতে পারছি। কেন কি মানে অনেক গরিব ফ্যামিলির মেয়েরা আসে, যারা ধরেন যে ওর উপরে পুরো ফ্যামিলিটা ডিপেন্ডেন্ট থাকে। এখন ওই মেয়েটা কি করে, যখন দেখেন জব করতেছে তার মানে প্রতি মাসে তার একটা ফিক্স অ্যামাউন্ট আসে। ওই হুম। অ্যামাউন্ট দিয়ে তার বাসায় পাঠাতে হয়, তার ঢাকায় ঘর ভাড়া দিতে হয়, অনেক কিছু মেইনটেইন করতে হয়। তখন যখন হঠাৎ করে ২-৩ মাস পরে যে সেই মানুষটা তাকে প্রেশার ক্রিয়েট করে, সে তো চাইলেই আরেকটা জবে চলে যেতে পারবে না বা ওই টাকাটা সে নিয়ে আসতে পারবে না কোথা থেকে। তখন এই মেয়েগুলোকে বাধ্য করা হয়। এই জিনিসগুলো যখন আমি ১ম থেকে বুঝে গেছি, তখন আমি ভাবলাম যে না, আমাকে দিয়ে জব হবে না। দেন আমাকে একটা ভাইয়া বলল যে মিডিয়াতে আসার জন্য। বলল মিডিয়া অনেক মানে আমি বললাম যে মিডিয়াতে তো অনেক মানুষ অনেক কিছু বলে। মিডিয়াতে গেলে মেয়েদের সম্মান থাকে না। অনেক কিছু বলে। হুম। বিয়ে-শাদী করতে গেলে অনেক বাজে কথা বলে। বিয়ে-শাদী হতে চায় না, মানুষ ঘর ভাড়া দিতে চায় না। অনেক ঝামেলা। তো বলল তুমি আগে কাজ করো। করে দেখো যদি খারাপ মনে হয় তুমি করো না। তোমাকে তো কেউ প্রেশার করছে না। কারণ মিডিয়া এমন একটা জায়গা যেখানে প্রতিদিন হাজার মেয়ে আসতেছে। আবার হাজার চলেও মেয়ে ঝরে যাচ্ছে। যাচ্ছে। হুম। তো তুমি আসো, তোমার যদি মনে হয় যে না এই জায়গাটা ভালো, তাহলে তুমি কাজ করো। অ্যান্ড দেন আমি আসলেই যাই সেখানে, সেটে যাই। আমি কাজ করিনি, বাট আমি ওই সেটটাকে পর্যবেক্ষণ করি যে আসলে কেমন কি। তখন আমার দেখে মনে হলো কি এটাই হয়তো আমার জন্য পারফেক্ট জায়গা, বিকজ এখানে মেয়েদেরকে সম্মান দেওয়া হয়। হয়তো এখানে ২-১ জন মানুষ আছে যারা তোমাকে কিছু নেগেটিভ প্রপোজাল দিবে। তোমার যদি ইচ্ছে না থাকে তারা কখনোই জোর করবে না। কারণ তাদের কাছে অল্টারনেটিভ অনেক অপশন আছে। তো তোমার মন চাইলে তুমি চুজ করতে পারো, মন চাইলে তুমি নো বলে দিতে পারো। এখানে নো বলার অপশন আছে। হুম। তো আমি ভাবলাম যে এটাই হয়তো আমার জন্য পারফেক্ট জায়গা। ঢাকা শহরে একটা মেয়ের একা চলাফেরা করতে অবশ্যই ভরণ-পোষণের দরকার হয়। তো সেই টাকা পয়সাগুলো কি আপনার এই টুকটাক কাজের মাধ্যমেই আসতো, নাকি আপনার বাবার বাসা থেকে আর্থিক সহযোগিতা আসতো? মানে শুরুর দিকে তো আমার মা আমাকে সাপোর্ট করতো। আমার নানু বাড়ি থেকে আমার সাপোর্ট আসতো। তো আমার মনে আছে আমি যখন ১ম দিন ঢাকায় আসি হোস্টেল ঠিক করার জন্য, সেদিন আমার চাচার বাড়ি হলো আপনার আ আ কা কাজীপাড়াতে আরকি। মিরপুর হুম, কাজীপাড়া হুম। যেটা বলে। সেখানে তার নিজের ৫ তলা বাড়ি আছে। তো আমার চাচা একজন আর্মি অফিসার। তো আমার কাজ শেষ করতে প্রায় ৫টা-৬টা বেজে যায়। তো আমি আমার চাচুকে ফোন দেই, "চাচু আমার তো কাজ শেষ, আমি এখন কি করব?" বলল যে, "এরকম আমি তো এখন অফিসে আছি। তুমি এক কাজ করো, তোমাকে আমি অ্যাড্রেস দিচ্ছি কাজীপাড়ায় এই জায়গাটায় এই জায়গাটায় এসে তুমি দাঁড়াও।" আমি ওখানে এসে একটা দোকানে বসেছিলাম। বসে আমি চিপস-টিপস খাচ্ছি। আমি চাচুকে ফোন দিলাম, "চাচু আমি তো চলে আসছি।" বলে, "ঠিক আছে তুমি ওয়েট করো আমি আসতেছি।" মানে এরকম করে প্রায় অনেক রাত হয়ে গেছে। প্রায় ১০টা-১১টা বেজে গেছে। এখন ওই দোকানটার লোকটা বলতেছে, "আম্মু আমি তো দোকানটা বন্ধ করে দিব। তুমি তো আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না।" হুম। আমি চাচ্চুকে ফোন দিলাম, "চাচ্চু আমি এখন কি করব? তুমি তো এখনো আসলে না।" তো হঠাৎ করে সে আমার ফোনটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে দিল। তো তখন আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, কোথায় যাব? মানে মানে এত রাতে এত একটা রাত্রে মেয়ে অচেনা একটা সবকিছু বন্ধ শহরে। হয়ে যাচ্ছে। অচেনা একটা শহর, আমি কোনো কিছু চিনিও না। ওইভাবে আমি তখন মানে পাকাও না যে আমি সব মানে একটা মানুষকে জিজ্ঞেস করব, মানে
তখন তো মাথাই ঠিক নেই। তো আমি ভাবলাম কি আমার আরেকটা মানে এলাকার চাচ্চু হয় পাড়া প্রতিবেশী, তার বাড়ি মানে তার বাসাটা আবার হলো সোহরাওয়ার্দী উদ্যানের ওখানে। আমি ভাবলাম ওখানে চলে যাই। চলে যাওয়ার পরে আমি এই বাসায় থেকে আমার চাচ্চু নেই, আমার চাচী আছে, তার মায়ের বাসা থেকে মেহমানরা আসছে। তারা ওখানে খুব আনন্দ ফুর্তি করছে। তো আমি যাওয়ার পরে সে বলল যে, "তুমি এখানে কোথা থেকে আসলে?" তো আমি বললাম, "এই বিষয় হয়েছে, চাচ্চু তো ফোন বন্ধ করে দিল। এখন আমি কোথায় যাব? চাচী আজকে রাতটা আমি আপনাদের এখানে থাকি।" তখন সে বলছে কি, "আমার বাসা থেকে মেহমান আসছে, এখানে জায়গা হবে না। তাছাড়া আমার ছেলে বড়। তুমি একটা যুবতী মেয়ে, আমি তো এখানে থাকতে দিতে পারি না তোমাকে।" কিন্তু সে আমাকে রাখতে চায় না। কোনোভাবেই রাখতে চান কোনোভাবেই না। রাখতে চায়নি। আমি এত রাত্রে আমি কি করব? মানে অচেনা অজানা একটা জায়গা। তো তখন মিডিয়ারই একটা ভাইয়া, একজন ডিরেক্টর ভাইয়া, উনি আমাকে খুব নক দিত। তো সেই ভাইয়াটা তখন আল্লাহ জানে হঠাৎ করে আমাকে নক দিয়ে বলল, "তুমি কেমন আছো? কোথায় আছো?" তখন না আমি না এই মানুষটাকে চিনি না, কোনোদিন ওইভাবে কথা হয় না। মানে ভ্যা, ভ্যা করে ভাইয়ের কাছে কান্না করে বলছি, "ভাই এই অবস্থা, আমি এখন কোথায় যাব? কি করব? আমি তো সোহরা উদ্যানের এরকম রাস্তার সামনে এরকম দাঁড়িয়ে আছি। আমি জানি না এই রাত্রে আমি কোথায় যাব?" ভাইয়াটা আমাকে বলতেছে কি যে, আ "তুমি চাইলে আমার বাসায় যেতে পারো। আমি আমি তো ওখানে আমার মা নিয়ে ব্যাচেলর থাকি। তো একটা রুমের মধ্যে থাকি। তোমার অসুবিধা হবে না তো?" আমি বললাম, "ভাইয়া আমার রাতটা পার করা দরকার। আমার অসুবিধা কি হবে বলেন?" হুম, হুম। আমি সেখানে যাওয়ার পরে উনার মা নিচে শুয়ে আমাকে উপরে শুতে দিয়েছে। ওকে এত রেসপেক্ট দিয়েছে, মানে এত আদর যত্ন করেছে। আমার মনে হয় যে আমার নিজের রক্ত আমাকে রাস্তায় ফেলে দিল। অথচ যেই মানুষটাকে আমি চিনি না, জানি না, আমি যাদেরকে খারাপ ভাবতাম, এরা মিডিয়ার মানুষ, এরা খারাপ। এই মানুষটা আমাকে ঘরে তুলে নিল। সে তো আমাকে চিনে না। এই মানুষটা আমাকে ঘরে জায়গা দিল। তারপর পরের দিন সকালবেলা ওই ভাইয়া এসে আমাকে বাসে তুলে দেন আমাকে বাড়ি পাঠিয়েছে। আমি ওই কৃতজ্ঞতা কখনোই ভুলব না। কোনদিনও ভুলব না। আমি মরার আগ পর্যন্ত ভুলব না। ওই কথাটাও ভুলব না যে আমার চাচা তার বাসায় তার ৫ তলা হুম, হুম, হুম। বাড়িতে আমার জায়গা হয়নি। আমি ওটাও ভুলব না তার ওই যে ভাইয়াটা তার ছোট্ট খুপড়িতে আমার জায়গা হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা আজকের আমাদের এই অজানা কথার মাধ্যমে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলেন। আ পরিবারে যখন ছোট্ট কোনো শিশু থাকে, সেই শিশুর উপর যাতে খারাপ কোনো প্রভাব না ফেলে, বাবা-মার কিন্তু অনেক একটি দায়িত্ব রয়েছে। যেমনটি আজকে আমাদের আয়েশা নাফিসার গল্প থেকে আমরা জানলাম। অনেক ধন্যবাদ আপু, আমাদের অনুষ্ঠানে আজকে আপনি এসেছেন এবং আপনার জীবনের এই মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আমার বিশ্বাস আজকে যে সকল দর্শকরা দেখছেন, অবশ্যই আপনারা এই গল্পের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আপু। আর ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল এস টিভির পরিবারকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। প্রিয় দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের অজানা কথা। নতুন পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হয়ে যাব আমি পারিষদ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল এস এর পর্দায় চোখ রাখুন।